মনে করুন আমার নতুন যারা চাষি রয়েছে তাদেরকে আপনি কি করবেন এই সময়, বর্তমান সময়ে পিক খামার নিয়ে কি বলবেন? তাদেরকে আমি বলবো যে এই যে ব্যবসাটা আছে, ব্যবসাটা লসের কোনো জায়গায় নেই, কিন্তু মার্কেট অনুযায়ী দেখা যায় যে একটু দামটা কম বেশি, লাভের অংশ লাভটা কম বেশি, লস নেই। হ্যাঁ, লসের বলতে কোনো জায়গা নেই। আমি তো দাদার এখানে যে অ্যানিমেল গুলো রয়েছে সেল করার কোনো প্রবলেম নেই। একটা ট্রেডার যদি দাদার হাতে থাকে সে কিন্তু সারা বছর দাদার কাছ থেকে কিন্তু অ্যানিমেল নিতে পারে। কারণ আমি এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, যদি আপনারা মাসে যদি 15টা করেও সেল করতে পারেন তাও বছরে কিন্তু 180টা ফ্যাটেনিং মাল সেল করতে পারবেন। মোটামুটি কেমন রেট পাচ্ছেন এখন? এখন রেটটা, আগে তো একটু রেটটা কম ছিল, মোটামুটি 120 টাকা পর্যন্ত এসেছিল। 120 টাকা থেকে মোটামুটি এখন 165 টাকা 70 টাকা রেট। 165-70 টাকা রেট। হ্যাঁ, হ্যাঁ। এর কি দামটা বাড়বে নাকি মনে আর হয়? আশা তো করা যায় দামটা বাড়বে, কারণ 120 টাকার থেকে 110 টাকা থেকে 120 টাকার থেকে এখন 170 টাকা রেট পর্যন্ত উঠেছে। আচ্ছা, তারপরে আশা করা যায় যে আরো আগামীতে রেটটা আরো বাড়বে। আচ্ছা, বাচ্চার কি দাম? তা কেন আপনি শূকর পালনটা শুরু করেন? আরো তো অন্যান্য ফার্ম ছিল, কেন আপনি শূকর পালনটা শুরু করেন? হ্যাঁ, অন্যান্য ফার্ম ছিল, কিন্তু আমি একটা জায়গায় গিয়েছিলাম, অনেকদিন আগে গিয়েছিলাম। সেখানে গিয়ে এই শুকর সম্বন্ধে আমার কোনো নলেজ ছিল না, কিন্তু একটা জায়গায় গিয়ে আমি সেই ফার্মে গেছিলাম। তখন আমি গাড়ি চালাতাম, আমি একজন গাড়ির ড্রাইভার। তো সেই বাড়িতে গেছিলাম, তার ফার্ম আছে, সে দেখতে গেছিলাম। সে দেখে মোটামুটি আমার মাথায় কাজ করে। তো প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি একটা শূকর খামারে। আপনারা জানেন যে বর্তমানে একটা রাইজিং ইন্ডাস্ট্রি হচ্ছে এই পিগ খামার। আজ থেকে 1.5 থেকে 2 বছর আগে অনেকেই কিন্তু এই পিগ খামার শুরু করেছে। তারা অনেকেই কিন্তু সফলতার সঙ্গে কিন্তু এই পিগ খামার করছে। কারণ কি, একসময় আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেসব শূকর পালন হতো সেটা হচ্ছে অবৈজ্ঞানিক পদ্ধতিতে কিন্তু শূকর পালন হতো। কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন প্রশিক্ষণ সেন্টার তারা প্রশিক্ষণ দিচ্ছে কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে শূকর পালন করা হয়, এবং বিভিন্ন ধরনের প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টররাও কিন্তু এগিয়ে আসছে চাষিদের সাথে, যে কিভাবে চাষিরা সুন্দরভাবে তাদের পিগ খামার গড়ে তুলবে। এক্ষেত্রে বিভিন্ন কোম্পানি যেমন ওষুধ সাপ্লাই করছে, বিভিন্ন কোম্পানি ফিড সাপ্লাই করছে, বিভিন্ন ইনস্টিটিউট ট্রেনিং প্রোভাইড করছে। কিন্তু এতে কি হচ্ছে, চাষিরা কিন্তু ভালোভাবে শূকর পালনটা শিখছে। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা শূকর খামার করছে তারা কিন্তু অতটা বড় নয়, মানে বড় আকারে করছে না, আপনাদের বড় ক্ষুদ্র আকারেই কিন্তু তারা এই শূকর খামার করছে। এর বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে, যার কারণে কিন্তু এরা ছোট করে শুরু করে। হয়তো অর্থের প্রবলেম রয়েছে, হয়তো জায়গার প্রবলেম রয়েছে, বা উন্নত ব্রিডের প্রবলেম রয়েছে। তার কারণেই কিন্তু তারা ছোট করে শুরু করে। কিন্তু বর্তমানে কিন্তু অনেক বড় বড় ফার্মও তৈরি হচ্ছে। তো আজকে আমরা ছোট্ট একটা খামারের সামনে দাঁড়িয়ে রয়েছে। আজ থেকে 1.5 বছর আগে 4-5টা শূকর নিয়ে সে ফার্মটা শুরু করে রতন বিশ্বাস। তো আজকে আমরা এই রতন বিশ্বাসের সঙ্গে কথা বলবো, তার এই শূকর খামারের যে জার্নিটা সে কিভাবে শুরু করেছিল, এখন পর্যন্ত কিভাবে চলছে। এছাড়াও আরো কথা আমরা তার কাছ থেকে জানবো। তো আজকের এই প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি উত্তর 24 পরগনা জেলার বনগাঁ দক্ষিণ মহকুমার অন্তর্গত নিশ্চিতপুর গ্রামে রতন বিশ্বাসের খামারে। তা চলুন তার সঙ্গে আমরা কথা বলে নিই, এবং সে কিভাবে তার খামারটা পরিচালনা করছে সেসব তথ্য আজকে জেনে নিই। আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, তাহলে নিয়মিত কিন্তু এই শূকর খামারের উপর ভিডিওটা দেখতে পারবেন। প্রতিবেদনটা শুরু করার আগে প্রতি ভিডিওতে একটাই নিউজ দিই। যারা কোনো চাষির সফলতা দেখে হয়তো ভাবছেন যে আপনিও ফার্মটা শুরু করবেন, হয়তো আপনার বাড়িতে 2-5টা কালো শূকর আছে, ফ্যামিলিগতভাবে লালন পালন করছেন, কিন্তু কিছুদিন পরে বড় হওয়ার পরে
সেটা মারা যাচ্ছে, কি রোগে মারা যাচ্ছে সেটা বুঝতে পারছেন না। হয়তো আপনার ফার্ম আছে, বাচ্চা প্রোডাকশন বেশি নিতে পারছেন না, হয়তো ফ্যাটেনিং করছেন, গ্রোথটা ভালো নিতে পারছেন না, আপনি বুঝতে পারছেন না যে শুকরের কি খাওয়ালে শর্ট টাইমে ভালো হেলথ হবে এবং কোথায় বিক্রি করতে হবে, কিভাবে বিক্রি করতে হবে, এগুলো জানেন না। তাহলে আপনি অবশ্যই ভালো একটা প্রশিক্ষণ সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে নেবেন। আর আগে লার্নিং, তারপর হচ্ছে আর্নিং। আপনি যদি লার্নিং না করেন, না শেখেন, তাহলে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন না। তার জন্য অবশ্যই ভালো একটা প্রশিক্ষণ নিয়ে নেবেন। তা ওয়েস্ট বেঙ্গলে সবচেয়ে সেরা প্রশিক্ষণ সেন্টার ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট। এরা প্রতি মাসে কিন্তু প্রশিক্ষণ করাচ্ছে। তার জুন মাসেও কিন্তু প্রশিক্ষণ হয়ে গেছে, জুলাই মাসেও হবে। জুলাই মাসে প্রশিক্ষণ হবে 24, 25, 26শে জুলাই। যারা ভাবছেন যে প্রশিক্ষণ নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কল করুন এবং রেজিস্ট্রেশন করুন এবং জুলাই মাসে প্রশিক্ষণটা নিয়ে নিন। আর আপনারা জানেন মার্কিউরি ট্রেডিং হাব সর্বদা চাষিদের সাথে আছে, চাষিদের পাশে আছে। আপনারা কিন্তু যে কোনো ধরনের ম্যাটেরিয়ালস কিন্তু মার্কিউরি ট্রেডিং হাবে পেয়ে যাবেন, যেমন ডিসিপি, এমসিপি, টক্সিন বাইন্ডার, মিনারেল মিক্সার, তারপর ফার্ম তৈরি করার যাবতীয় ইনস্ট্রুমেন্ট, ফিড, এগুলো কিন্তু মার্কিউরি ট্রেডিং হাবে পেয়ে যাবেন। তা আরো বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। তা চলুন আজকে আমরা ফার্মারের সঙ্গে কথা বলে নিই। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার দাদা, আপনার নাম ঠিকানা আমার দর্শকদের জন্য একটু বলুন। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, আমার নাম আছে রতন বিশ্বাস, গ্রাম নিশ্চিন্দপুর, দীঘাড়ি অঞ্চল, উত্তর 24 পরগনা। আচ্ছা, আপনি কতদিন আগে ফার্মটা শুরু করেছেন? এটা আমি ফার্ম শুরু করেছি আছে জানুয়ারি মাসে 19 তারিখ 2025-এ। 2025-এ জানুয়ারি মাসে, তার অর্থাৎ প্রায় 17-18 মাস চলছে, তাই তো? কতগুলো এনিমাল নিয়ে শুরু করেছেন? আমি 5খানা নিয়ে শুরু করেছি। 5খানা? তার মধ্যে কয়টা ছেলে, একটা ছেলে, 4টে মেয়ে। 4টে মেয়ে ছিল। আচ্ছা, তা কেন আপনি শূকর পালনটা শুরু করেন? আরো তো অন্যান্য ফার্ম ছিল, কেন আপনি শূকর পালনটা শুরু করেন? হ্যাঁ, অন্যান্য ফার্ম ছিল, কিন্তু আমি একটা জায়গায় গিয়েছিলাম, অনেকদিন আগে গিয়েছিলাম। সেখানে গিয়ে এই শূকর সম্বন্ধে আমার কোনো নলেজ ছিল না, কিন্তু একটা জায়গায় গিয়ে আমি সেই ফার্মে গেছিলাম। তখন আমি গাড়ি চালাতাম, আমি একজন গাড়ির ড্রাইভার। তো সেই বাড়িতে গেছিলাম, তার ফার্ম আছে, সেই দেখতে গেছিলাম। সেই দেখে মোটামুটি আমার মাথায় কাজ করে। তারপরে এই জায়গাটা যেটা আমি এখন করছি, এই যে করেছি, এই জায়গাটা আমার তখন ছিল না, বিয়ের সমস্যা ছিল। তারপরে জায়গাটা আমি দখল পেয়েছি। তারপরে আমার সেই মাথায় ঢুকেছিল যে আমি এইটাই আমি করবো। আর তার সঙ্গে আমি কথা বলেছিলাম, মোটামুটি একটা কাছাকাছির লোক আমার বলেছিল যে তুমি এটা করো। তাই তানার মারফতে এবং তানার প্রতিতে আমি শুরু করি। উনি বলেছিল যে আমাকে তুমি অল্প দিয়ে শুরু করো। তা অল্প দিয়ে 5টা দিয়ে আমি শুরু করলাম। আর 5টার থেকে আমার এখন কতগুলো আছে এখন বর্তমানে? এখন আছে টোটাল মনে হয় 36টা আছে। 36টা? হ্যাঁ। তারপরে আমি কিছুদিন আগে 17-16খানা বিক্রি করে দিয়েছেন, তাই তো? আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, তা চলুন এবার আমরা ফার্মে যাই, দেখি দাদা কিভাবে ঘরটা মেনটেন করছে, ফার্মটা মেনটেন করছে, কি খাওয়াচ্ছে, কি কি সমস্যা ফেস করছে, সেইগুলো তো জানবো। তার আগে একটা ছোট্ট একটা কথা, যে আপনি যখন শুরু করেন কি কি সমস্যা ফেস করেছিলেন? আমি যখন প্রথম 5খানা বাচ্চা নিয়ে আসি, তো ঘরটা করে এনে ছেড়ে দিয়েছিলাম। ছাড়ার পরে কোনো কিছু সমস্যার সম্মুখে আমি এখনো হইনি আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখনো পর্যন্ত কোনো সম্মুখীন হয়নি। সম্মুখটা ইদানিং আমি ঘরটা বাড়ানোর পরে আমি একটু সমস্যায় পড়ে গেছিলাম। এটা আউট নলেজ যেটা না হয়েছে তাই। কারণ কি, আমি যখন এই ঘরগুলো তৈরি করি, আগে ঘরগুলো আমি ঠিক করেছিলাম, পরে ঘরগুলো আমি একজনের দেখে এসেছিলাম। সেই ফার্মে গেছিলাম, তার দেখা দেখি আমি ঘরগুলো করেছিলাম, তাতেই আমার একটু দুর্ঘটনা ঘটেছে আর কি। আচ্ছা আচ্ছা। কারণ আমি এই ঘরগুলোকে আমি ডেটও করেছি। আগে ঘরগুলো আমি ডেটও করিনি, এই ঘরগুলো আমি ডেটও করেছি। যে কটা আমার পরে এই ঘরে বসে বাচ্চা হয়েছে, কিছু বাচ্চা মরা বেরিয়েছে, কিছু বাচ্চা জানতে বেরিয়েছে। আচ্ছা, লাস্ট ফিনিশিং আমার একটা বাচ্চা মাসকরের 14খানা বাচ্চা হয়েছিল, মানে 4 তারিখ ইলেকশনের দিনকে 14খানা বাচ্চাই মরা বেরিয়েছে। তার কারণ আমার ঘরের জন্যই আমার ঘরে পা স্লিপ করে পড়ে যেত। আচ্ছা, আমি ডেটও করেছি, পা স্লিপ করে পড়ে যেতে আমার এই ঘটনাগুলো ঘটেছে। আচ্ছা, তারপরে আমি সেই ঘরগুলোকে ছেনি মেরে দিয়েছি, আবার খাত করে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, চলুন এবার ফার্মে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মশাই দিয়ে ঘেরা কেন? মশা দিয়ে ঘেরা আর কি মাছি মশার জন্য, বিশেষ করে আর কি মশাটা যাই মাছিটার জন্য আর কি, বিশেষ করে এটা করা। আচ্ছা আচ্ছা। এই যে এই ঘরটা, হ্যাঁ এই ঘরটা আমি 3টা রয়েছে না? হ্যাঁ, বাচ্চা রেখে দিয়েছেন, তাই তো?
আচ্ছা আচ্ছা, এটা ঘরের কত বাই কত আছে? এটা আছে 7x9। 7x9 আছে, তাই তো? হ্যাঁ আচ্ছা, এর পরের ঘরটা দেখি আমরা। এগুলো তো সেম, ওইগুলো ক্যাট বাচ্চা না ওটা? হ্যাঁ, ওইটা আছে ক্যাটবার্ড। আচ্ছা, এটাও বাচ্চাগুলো রয়েছে। হ্যাঁ, এরপর চলুন, এইটাই মা হয়েছে। হ্যাঁ, কতগুলো বাচ্চা দিয়েছে এটা? এটা বাচ্চা দিয়েছে, 9টা বাচ্চা দিয়েছে। 9টা বাচ্চা দিয়েছে, তাই? 9টা বাচ্চা এখন আছে। 9টা বাচ্চা বেঁচে আছে না? হ্যাঁ, বেঁচে আছে। আর ওদের একটাই একটু ডিস্টার্ব হয়েছে, হুম। তাহলে সব ঠিকঠাক। তবে ঠিকঠাকই আছে দেখছি, খুব সুন্দর। আচ্ছা, এই ঘরটাতে কি আছে? এই দুটো মাসুকর আছে। মাসুকর, এটা প্রেগনেন্ট আছে? হ্যাঁ, প্রেগনেন্ট হয়েছে। আচ্ছা, কতদিন এটা প্রেগনেন্ট? প্রেগনেন্ট হয়েছে অল্প কদিনে। হুম। এটা প্রেগনেন্ট হয়েছে আজকে আচ্ছা, এখানে লিখে রাখছেন না? হ্যাঁ, 1 তারিখ 6 মাস। আচ্ছা, ঘর নাম্বার দিয়ে তারিখ দিয়েছেন না? হ্যাঁ, ঘর নাম্বার না, অনেকেই ট্যাগ লাগায়, সেই ট্যাগের পরিবর্তে আপনি সিস্টেম আমি ডেটটা লিখে রাখি। ডেটটা লিখে রাখেছেন। বাহ, সুন্দর। ঘর নাম্বার দিয়ে দেয় তো, এই তো 5 নম্বর ঘর। হ্যাঁ। আচ্ছা, এখানে গিল্ট রয়েছে না? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এরপরে ঘরটাতে দেখি, অ্যানিমেল গুলো দেখলাম। তো আরো কথা বলবো দাদার সঙ্গে। প্রথমে এই ঘরটা ছিল না? না, প্রথম ওই পাশের ঘরটা ছিল, ওই না? ঘরটা ছিল। তারপর আস্তে আস্তে এই ঘরটা এইভাবে বাড়িয়েছে হ্যাঁ, না? তারপরে ওইগুলো যখন গাভিন হয়ে গেল, ইনফেক্ট হয়ে গেল, বড় বাচ্চা দেবে, সেই বাচ্চাগুলো কোথায় রাখবো, তারপরে ধীরে ধীরে আমি করেছি। আচ্ছা 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 আচ্ছা, ওইগুলো ডেট লিখে রেখেছেন? গাভিন কত তারিখে হয়েছে না? ওগুলো ক্যান্সেল হয়ে গেছে, সেগুলো বাচ্চা দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, সেই বাচ্চাগুলো এই যে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা ক্যান্সেল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মোটামুটি কি ভুলটা হয়েছিল আপনি বলেন ঘরে? হ্যাঁ, ঘরে ভুলটা হয়েছিল, এই প্রথমে এই ঘরটা করেছিলাম। প্রথমে এই ঘরটা করেছিলাম, এখানে আমি প্রথম শুরু করি। এখানে 5টা ছিল, এই ঘরগুলো আমার সব ঠিকঠাক আছে। ওই পাশে ঘরগুলো আমি করার পরে আমি ডেটও করে দিয়েছিলাম। সেই ডেটোর থেকে মোটামুটি 5 ছিল গাভিন অবস্থায়, প্রেগনেন্ট অবস্থায়, বাচ্চা হবে সেই মধ্যে 5 স্লিপ করে পড়ে যেত। আচ্ছা আচ্ছা, পড়ে গিয়ে তারপরে বাচ্চা যখন ডেলিভারি হলো, হ্যাঁ তখন কিছু বাচ্চা মরা বেরোলো, হ্যাঁ। আর কিছু বাচ্চা বেরোলো। তো একটা ব্যাপার আমি বলি যে যারা প্রশিক্ষণ নেননি তারা তো একটু ভুল করবে, এটাই স্বাভাবিক। কারণ দেখুন যে দাদার যে ঘরের মাপগুলো, মানে এইটা কত বাই কত করেছেন? এটা 9x9 আছে। 7x9 আছে। 7x9 আছে। ওই পাশটাতে একটা ঘর দেখলাম, একটা শুকর রয়েছে, ওইটা কত বাই কত আছে? এটা ওটা মাপ নেই তো, ওটা আন্দাজ করে আন্দাজে করে মানে জায়গা। অ্যাকচুয়ালি একটা ঘরে যদি প্রপার মাপ করা যায় 6x8 6x8 করলে কিন্তু খুবই ভালো হয়। ঘরটা একদম পারফেক্ট, এক একটা মায়ের জন্য খুবই ভালো জায়গা। যদি ফ্যারিং কয়েজ বসান আর তাহলে তো আরো ভালো হয়, তাই না? আর যদি ফ্ল্যাটেনিং করেন তাহলে ফ্ল্যাটেনিং এর জন্য নির্দিষ্ট কোনো জায়গা নেই। 35 থেকে 40 স্কোয়ার ফিটের জায়গা দিলে এক একটা শুকর ভালোভাবে থাকতে পারে। যে জায়গার কিন্তু যে অপচয়টা, সেটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয়। তো একটা কথা বলবেন যে মোটামুটি কেমন রেট পাচ্ছেন এখন? এখন রেটটা, আগে তো একটু রেটটা কম ছিল, মোটামুটি 120 টাকা পর্যন্ত এসেছিল। 120 টাকা থেকে মোটামুটি এখন 165 টাকা 70 টাকা রেট। 165-70 টাকা রেট? হ্যাঁ, হ্যাঁ। এর কি দামটা বাড়বে নাকি মনে হয়? আর আশা তো করা যায় দামটা বাড়বে, কারণ 120 টাকার থেকে 110 টাকা থেকে 120 টাকা থেকে এখন 170 টাকা রেট পর্যন্ত উঠেছে। আচ্ছা, তার মানে আশা করা যায় যে আরো আগামীতে রেটটা আরো বাড়বে। আচ্ছা, বাচ্চার কি দাম আছে এখানে? বাচ্চার এখানে দাম আছে 4,000, মিনিমাম 4,000 করে। আচ্ছা, একটা শুকর বছর কবার বাচ্চা দিচ্ছে? একটা শুকরের বছরে আমি হিসাব করে দেখলাম, বছর দুবারই করে বাচ্চা। 2বার করে? একদম। কটা করে বাচ্চা হচ্ছে? তা বাচ্চা আমি প্রথম যখন আনি, আমার প্রথমবারই বাচ্চা দিয়েছে 10টা করে, একটাই দিয়েছে 11টা। 11টা। আচ্ছা, এটা কবার বাচ্চা দিয়েছে? এটা দিয়েছে এই 2বার হলো। 2বার। এবার কটা আছে? এই 2বারে 9টা করে দিল। 18টা বাচ্চা আছে। হ্যাঁ। তাহলে 18টা বাদে 4,000 টাকা করে সেল হয়। ওখানে একটা ডিস্টার্ব হয়ে যায়, দুটো একটা বাচ্চা ওটা কেটে। আমি এভারেজ 10টা, আরো অনেকের 12-13টাও হয়, এভারেজ 10টা ধরে নিই আমি। 10টা হলে 20টা হলেও 4,000 টাকা সেল করলেও 80,000 টাকা বাচ্চা বিক্রি সম্ভব একটা মা শুকর থেকে। আচ্ছা, একটা মা শুকর বছরে যদি কোম্পানির ফিড খায়, কত টাকার ফিড খায়? কোম্পানি ফিড খেলে পরে আমি হিসাব করে দেখলাম যে মোটামুটি ইত্যাদি ভাবে দেখলাম, তাতে একটা ইউটিউব দেখি আমি সেটাতে দেখি যে 250 কেজি খাবার খেয়ে, মানে 5 বস্তা খাবার খাইয়ে 100 কেজি হয়। কিন্তু আমার কাছে সেটা হয়নি, একটু কমই আছে। আচ্ছা, একটু বেশি লাগে আর কি আমার কাছে।
আচ্ছা এতে বেশি। হ্যাঁ, আমার সেটা তো ফ্যাটেনিং এর ক্ষেত্রে বলেছেন, সেটা তো 6 মাস, 5.5 মাস বা 6 মাসের কথা বললেন ওটা। হ্যাঁ। কিন্তু এক বছরে একটা মা শুকর 12 মাসে কি পরিমাণ টাকার খাবার খাবে? 12 মাসে সেটা পূর্ণবয়স্ক মা শুকর হ্যাঁ ওগুলো একটু কমই খায়, ওটা কম। ওরা কমই খায়। হ্যাঁ। মানে এমনি যারা ফ্যাটেনিং যেগুলো হচ্ছে 80-90 কেজি যেটা ওরা খাবে, একটা মাসিকার কিন্তু ততটা খায় না, একটু কম খায়। কম খায় না? হ্যাঁ, এটা কম। তবে আমরা যে রেশিও আমাদের অভিজ্ঞতা থেকে যেটা বলছে 25 থেকে 30,000 টাকা কিন্তু একটা মাস শুকরের পেছনে খরচা হয় যদি কোম্পানির ফিড খাওয়ান। হ্যাঁ, আর যদি হ্যান্ডমেড খাওয়ান আরো কম হয়, আর যদি হোটেলিস্ট খাওয়ান তাহলে আরো কম হয়। কিন্তু হ্যাঁ কথা আছে, দাদার ফার্মটা যে এত সুন্দর চকচকা ঝকঝকা দেখছেন, এর মেন কারণটা হচ্ছে কিন্তু ফিড। দাদা কিন্তু প্রপার ফিড খাওয়াচ্ছে, এই দেখুন প্রপার ফিড খাওয়াচ্ছে, যার কারণে কিন্তু বাচ্চার কোয়ালিটি গুলো দেখুন, বাচ্চার কোয়ান্টিটিটাও দেখুন, দেখুন এনিমেল গুলো দেখুন, ওই ঘরের এনিমেল গুলো দেখুন। ফার্মটা কত সুন্দর পরিষ্কার, মানে ঘরে কোনো গন্ধ নেই, ফার্মটা কত সুন্দর পরিষ্কার, এনিমেলের গা গুলো কত চকচক করছে, এনিমেলের হেলথটা কত সুন্দর। এই কারণ হচ্ছে, একটাই কারণ হচ্ছে ফিড খাওয়ানোর কারণে, তাই তো? আচ্ছা তো তো একটা কথা বলবেন যে যে এখন বর্তমানে কি আপনার এখানে বিক্রির সমস্যা হচ্ছে কিনা? না আমার এখানে কোনো বিক্রির সমস্যা নেই, বিক্রির সমস্যা না। যারা লোক আসছে আমি তাদের মাল দিতে পারছি না। আচ্ছা আচ্ছা। মাঝে নাকি একজন এসে হাতে পায়ে ধরলো, আমাকে 3টে মাল দাও, 3টে মাল দাও। হ্যাঁ। তাহলে সম্ভব না, মাল আমার সাথে বিক্রি হয়ে বিক্রি গেছে। হয়। মানে একটা কথা বলি এখানে, যে এটা জায়গা বিশেষের ক্ষেত্রে কি হয় বলুন তো, যারা মার্কেটিং শেখে না তাদের কাছে বিক্রির সমস্যা হচ্ছে, কিন্তু কেউ যদি মার্কেটিংটা শেখে তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না। কিন্তু অনেকেই দেখা যাচ্ছে একবার সে 10টা সেল করতে পারে, সে প্রোডাকশন করে গেছে 20টা, তার সমস্যা হয়ে যাচ্ছে। কিন্তু মানে আপনি যতটা সেল করতে পারেন ততটা যদি প্রোডাকশন করতে পারেন তাহলে আমার মনে হয় খুব ভালো। দাদার এখানে যে এনিমেল গুলো রয়েছে সেল করার কোনো প্রবলেম নেই। একটা ট্রেডার যদি দাদার হাতে থাকে, সে কিন্তু সারা বছর দাদার কাছ থেকে কিন্তু অ্যানিম্যাল নিতে পারে। কারণ আমি এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, যদি আপনারা মাসে যদি 15টা করেও সেল করতে পারেন, তাও বছরে কিন্তু 180টা ফ্যাটেনিং মাল সেল করতে পারবেন। আর আপনি যদি 6 মাস করে দেখা যাচ্ছে যে 90 টাকা করেন, একবার 90টা রেডি হলে কিন্তু সেল নিয়ে একটু সমস্যা হয়ে যাবে। কিন্তু প্রতি মাসে যদি 15টা করে সেল করেন তাহলে কিন্তু সেল নিয়ে কোনো সমস্যা নেই, তাই তো? আচ্ছা এবার একটু কথা বলবেন যে ম্যানেজমেন্টটা কিভাবে করছেন, সকালে কখন কি করছেন? সকালবেলা মোটামুটি আমি ফার্মে আসি ওই 8:30-9টা নাগাদ আমি আসি। আমি ঘরটাকে পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে নেওয়ার পরে মোটামুটি আমি 10:30 আমি খাবারটা দিলাম। 10:30 খাবারটা, আর তারপরে আর ওই চলে গেলাম। আর এই বিকেলে বেলা মোটামুটি শুধু খেতে, আমার দুপুরবেলা একবার আসি, এটা জল ফল একটু রেখে দিই, তারপরে বিকেলে 4:30টার সময় খাবারটা দিই, আর কিছুই না। আচ্ছা হ্যাঁ, একটা মানুষ খুব একটা সময় লাগে না। এই আমার যেটুকুনি ফার্ম আছে তাদের খুব, যদি একটা মানুষ থাকে এখানটায়, মানে এর থেকে অনেকটা আছে, আরো করতে পারে। আচ্ছা মানে আপনি এই কাজের পাশাপাশি আর কি কাজ করেন? এই কাজের পাশাপাশি মোটামুটি আপাতত আগে আমি বিভিন্ন কাজ করতাম, আর আমি এখন বিকেলবেলা একটা চায়ের দোকান করি। সে আমার এখানে কাজ করে আমি দোকানে চলে যাই, 9টা-10টার সময় আসি। আচ্ছা আচ্ছা। দোকান করে এসে আমি রাত্রেবেলা ফার্মে আসি। আচ্ছা 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 আচ্ছা। ভাত খাবার আগে দোকান থেকে কাজ মিটিয়ে এসে ভাত খাওয়ার আগে আমি ফার্মে একবার আসি। এদের সঙ্গে আমি মোটামুটি ঘন্টা খানিক আমি এদের সঙ্গে কাটাই। আচ্ছা, তার অর্থাৎ কাটতে যাও। আচ্ছা মানে তার অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে যে কোনো কাজের পাশাপাশি কিন্তু এই শুকর খামারটা করা সম্ভব, করা যায়, তাই না? কারণ সকালে কতটা টাইম দিচ্ছেন? সকালে আমার ঘন্টা 2 ঘন্টা সময়, 2 ঘন্টা। আর বিকেলে 8 ঘন্টার সময় লাগে। আধা ঘন্টা সময়। আর ঘর পরিষ্কার করছেন কবার? ওই সব ঘর পরিষ্কার করে আমি ঘরে একবারই আমি করছি, একবারই করছি। আচ্ছা, তারপরে ঘরটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। যদি কারো ঘরে বেশি হয় তাহলে বেশি হলে এর থেকে বেশি হলে একটু বেশি সময় লাগবে। তবে একটা জিনিস কি, আমি এখানে একটা কথা বলি যে যদি হোটেল ওয়েস্ট বা হ্যান্ডমিক্স খাওয়াই সেক্ষেত্রে কিন্তু ঘরটা বেশি নোংরা হয়, তখন আবার একটু বেশি টাইমটা লাগে, তখন দুবার ঘর পরিষ্কার জল দিতে হবে। আচ্ছা আচ্ছা। আর একদম অতিরিক্ত গরম পড়লে পরে আমি দুবারই একটু চিরান করাই দিই। আচ্ছা আচ্ছা। দুপুরবেলা একটা কথা বলুন যে আপনি যে ফিডে রয়েছেন, হ্যাঁ, মোটামুটি এখন 100 কেজি মাল রেডি করতে কত টাকার ফিড খাচ্ছে? 100 কেজি এখন তো ফিডের দাম প্রচন্ড ভাবে বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মানে এই দাম বেড়েছে, সেখানে মালটা আমি কিনিনি। হ্যাঁ হ্যাঁ। তারপরে আগে যে মালটা ছিল তো 1750 টাকায় একটা মালটা আমি পেতাম, সেই মালটা খাওয়াতাম। তো 100 কেজি মাল করতে আমার মনে হয় 3 বস্তা মাল লাগে। 3 বস্তা?
এই সব বস্তা মাল, সব বস্তা সব বস্তা মাল। 300 কেজি 300 কেজি মাল লাগবে। সে কোন কোম্পানি ফিট লাগবেই। লাগবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই যদি বলে যায় 250 কেজিতে, সেটা আমি আমার মাথায় ঢুকছে না যে 250 কেজিতে 100 কেজি মাল আচ্ছা, হবে। কোন কোম্পানি ফিট খাওয়াতে? আমি এটা আগে একটু খাইয়েছিলাম স্টারকে। তারপরে আমি কিছুদিন আমি নিজের থেকে একটু খাবারটা বানিয়ে খাচ্ছিলাম, মানে বানিয়ে খাচ্ছিলাম। আমি সয়াবিন নিয়ে আসতাম, মিলের থেকে সয়াবিন নিয়ে আসতাম। সয়াবিনটাকে আর মিলের থেকে ভুট্টা দিয়ে আর কিছু কুড়ো দিয়ে কিছু খোল দিয়ে ওই মিলি বসে ভাঙাতাম, ভাঙিয়ে বস্তা করে আমি নিয়ে আসতাম। সেটা আমি কিছুদিন খাইয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আমি একজন আমাকে বললো যে মোটামুটি যে মালটা নেয় আমার কাছ থেকে কাটিং এর জন্য, সে বললো যে কাকা তুমি পশুপতি ফিটটা খাও। তারপরে আমি মোটামুটি পশুপতি ফিটটা। আচ্ছা, পশুপতি ফিট কি পরিমাণ লাগছে? পশুপতি ফিট ওই একই মালটা আমি একই দিতাম। একই? হ্যাঁ, ওই মানে স্টার ফিট যেটা দিতাম আমি নিজে যেটা বানাতাম সেটাও যতটুকু দিতাম, আর পশুপতি ততটুকুই দিচ্ছে। আচ্ছা, মানে আমি 1 কেজি করে খাবার দিই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বানানো খাবার আমি 1 কেজি, আমি যেটা বানাতাম সেটাও 1 কেজি, স্টার ফিটও 1 কেজি, আর পশুপতি আমি 1 কেজি দিই। আচ্ছা 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 আচ্ছা। 1 কেজি করে খাবার সবাইকে দিই, তাতে আমার এই অবস্থা। আচ্ছা আচ্ছা, মানে 1 কেজি বলতে সকালে 1 কেজি, বিকেলে সকালে 1 কেজি, বিকেলে মানে 2 কেজি করে? হ্যাঁ, 2 কেজি করে পাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে তো এখন কি কি সমস্যা হচ্ছে আপনার? না, এখন সমস্যা তো কিছুই মানে বুঝতে পারছি না। এখন তো দেখছি ঠিকঠাকই আছে। এমনি জ্বর ঠান্ডা এরকম কিছু? হ্যাঁ, জ্বর ঠান্ডা হলে পরে ওটা আমি চেক আপ করে নিই। আমি চেক আপ করি না, আমার বাড়ির লোকরাই চেক আপ করে। মানে ওই মানে দাঁত কাটিং, আমি আগে লেজটা কাটছি না, আর দাঁত কাটিং, আয়রন ইনজেকশন করা আমার বাড়ির মানে লোকটাই করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি শুধু ধরে রাখি, বাকিটা ওই ওর সাহস আছে, ওই করে, ওর অভ্যেসটা আছে, অভ্যেসটা আছে বলেই ও করে দেয়। আচ্ছা আচ্ছা। আর এমনি বড়সড় কোনো সমস্যা হচ্ছে না? বড়সড় কোনো সমস্যা অ্যাকচুয়ালি হ্যাঁ, সেটাই ব্যাপার। যদি প্রপার ফিড আসে, পরিষ্কার খাবার খাওয়ানো, তাহলে রোগ হওয়ার তো কথা না, কথা না। আর নোংরা খাবার খাওয়ালে রোগ হবে, তাই না? আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা চলুন একটা কথা বলবেন, আমার নতুন যারা চাষি রয়েছে তাদেরকে আপনি কি করবেন এই সময়, বর্তমান সময়ে পিক খামার নিয়ে কি বলবেন? তাদেরকে আমি বলবো যে এই যে ব্যবসাটা আছে, ব্যবসাটা লসের কোনো জায়গায় নেই, কিন্তু মার্কেট অনুযায়ী দেখা যায় যে একটু দামটা কম বেশি, লাভের অংশ, লাভটা কম বেশি, লস নেই। হ্যাঁ, লসের বলতে কোনো জায়গা নেই। আমি তো 5টা দিয়ে শুরু করেছিলাম, এটুকুন আমি ইনভেস্ট করেছি। এখন যদি আমি ঘরের টাকাটা ধরে নিই এর মধ্যে, যে আমার ঘরে 2 লাখ টাকা গেছে, সেটা আমি তা পাচ্ছি না, কিন্তু ঘরের টাকা উঠে আসবে, একটু সময় লাগবে। কিন্তু আমি যে টাকার মাল এনেছি, যে টাকার মাল আমি খাইয়েছি, তাতে আমি যতগুলো মাল বিক্রি করছি তাতে আমার মোটামুটি অনেকটা এসে গেছে। আর ঘরে তো আমার মাল রয়েই গেছে, আরো ঘরে তো অনেক টাকার মাল রয়েছে। হ্যাঁ, মাল তো রয়েই গেছে। একদম একদম ঠিক। তাহলে আমি এই যে 5খানা মাল বিক্রি করবো, 5খানা মাল আমার কত টাকা হয়ে যাবে? ওই 4খানা মাল আমি রেখে দিয়েছি, ওটা মা বানাচ্ছি, তাহলে কত টাকা আমার রয়ে যাচ্ছে। একটা কথা বলে দিই, অনেকেই ঘরে ইনভেস্ট করেন, কাকা দেখুন, সরি তো অনেকেই কিন্তু ঘরে ইনভেস্ট করেন। দাদা কিন্তু দেখুন যে ঘরে বেশি একটা ইনভেস্ট করিনি, দেখুন উপরে যে টিন রয়েছে না, হ্যাঁ টিন রয়েছে, আর কাঠের ফ্রেম দিয়ে কিন্তু সে যে বাঁশের খুঁটি দিয়ে কিন্তু সে ঘরটা তৈরি করেছে, কিন্তু খুব সুন্দর হয়েছে। এখানে লোয়ার বার দিয়ে, আর দেখুন এখানে এগুলো 5 ইঞ্চি করেছে, ওগুলো মানে সম্ভবত 3 ইঞ্চির গাঁথনি করেছে। দরজা বলে দরজাটা সেই জন্য হ্যাঁ করে কিন্তু সে ছোটখাটো আগে ঘর করেছে। অনেকেই কি করে, আগে ঘরে বেশি টাকা ইনভেস্ট করে, 8 লাখ 10 লাখ টাকা ঘরে ইনভেস্ট করে, কিন্তু এনিম্যালে কিন্তু ইনভেস্ট করছে না। তারা কিন্তু বেশিরভাগই কিন্তু লুজার হয়ে যাচ্ছে। ঘরে কম, আমি বলবো যে ঘরে কম ইনভেস্ট করুন, আপনি এনিম্যালে বেশি ইনভেস্ট করুন, তাহলেই কিন্তু সবচেয়ে ভালো হবে কিন্তু, ঠিক আছে? তো দেখুন এখানে একটা ব্যাপার বলি, যে যারা হ্যান্ডমেড খাবার খাওয়াচ্ছেন তারা অবশ্যই খাবারের মধ্যে ডিসিপি দেবেন, ডাই ক্যালসিয়াম ফসফেট দেবেন, মিনারেল মিক্সার দেবেন, টক্সিন বাইন্ডার দেবেন, এইসব, তারপর ফিট সাপ্লিমেন্ট দেবেন। এইগুলো দিয়ে কিন্তু খাবার তৈরি করে। অনেকে কি করছে, খুদ ভুট্টা, তারপর হচ্ছে কুড়ো খাওয়াচ্ছেন, সিদ্ধ করে ভাত যে রান্না করেন, কিন্তু এনিম্যাল কিন্তু সেই আকারে গ্রোথ নিচ্ছে না। কারণ কি, দেখুন একটা এনিম্যালের গায়ে কি লাগে, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট লাগে। এই প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এবং মিনারেল গুলো কিন্তু আপনাদেরকে প্রোভাইড করতে হবে। তার জন্য অবশ্যই আপনারা ভালো কোম্পানির মিনারেল মিক্সচার, তারপর টক্সিন বাইন্ডার, ডিসিপি, এমসিপি, ফিট সাপ্লিমেন্ট এইগুলো ব্যবহার করবেন। মাঝে মধ্যে লিভো পাউডার খাওয়াবেন। এইগুলো করালে কি হয়, লিভার কন্ডিশন ভালো থাকবে। ডিওয়ার্মিং করাবেন, তাহলে দেখবেন যে হেলথটা খুবই কিন্তু ভালো থাকবে কিন্তু, ঠিক আছে? তো লাস্টে আপনার কাছে একটা কোশ্চেন, নতুন চাষিদের উদ্দেশ্যে কি বলবেন?
হ্যাঁ, নতুন চাষিদের উদ্দেশ্যে বলবো যে যদি কেউ এই ব্যবসায় আসতে চায়, পিকারিতে যদি কেউ আসতে চায় তাহলে সে আসতে পারে, কিন্তু সে, ঘরের জন্য যে কম টাকা ইনভেস্ট করে কিন্তু তার খাবারের টাকার জন্য আলাদা জায়গা সরিয়ে রেখে জন্য কারণ তাহলে যেন না নামে। একদম, মানে কারণ শুকরে কিন্তু প্রায় যা খরচা 70% খরচা কিন্তু খাবারে হয়। একদম, এই 70% টাকাটা কিন্তু আপনাকে গচ্ছিত রাখে, এটাকে আলাদা জায়গা সরিয়ে রাখতে হবে। আচ্ছা, অ্যাসোফি অ্যানিমাল পার ডে কত টাকার খাবার খাচ্ছে? আমার এখন মোটামুটি তো যে আমার যে কটা মাল আছে তাতে তো আমার পুরো প্রতিদিন 1 বস্তা করে মাল, 1 বস্তা খাবার লাগছে। 1 বস্তা, তার অর্থাৎ মাসে কিন্তু প্রায় 60,000 টাকার খাবার খেয়েছে। একদম। যদি এখান থেকে 5,000 মাইনাস করে 55,000 টাকা নিম্ন, নিম্ন 55,000 টাকা। 55,000 টাকা নিম্ন আমার খাবার। একদম একদম ঠিক আছে, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। লাস্টে আমার চাষিদের শেষ নিউজ কি দিতে যাচ্ছেন, কি বার্তা দিতে যাচ্ছেন? হ্যাঁ, চাষিদের বললাম যে চাষিরা এই পথে আসতে পারে, শুকর মানে ফিগারিতে আসতে পারে, তাতে কোনো লস নেই। কিন্তু একটাই কথা যে আগে ঘরটা যেমন তেমন, কিন্তু খাবারের টাকাগুলো রেডি থাকে একদম। আর কম নিয়ে, তো আমি মনে করবো যে কম নিয়ে তারা শুরু করুক। মানে হট করে একজন নতুন মানুষ এসে মানে বেশি করে মাল এনে ফার্ম করবে, সেটা না করাটা ভালো মনে হয়। সময় তো লাগে না, দেখতে দেখতেই তো এগুলো বড় হয়ে যায়। ওরকম কম মাল নিয়ে আসুক, দেখতে দেখতে এগুলো বড় হয়ে যায়। আচ্ছা আচ্ছা একটু ধৈর্য ধরলে পরেই মোটামুটি সে নিজের থেকে নিজে করে দিতে পারবে। আচ্ছা, এবারে আমি যে ঘরটা দেখতে পাচ্ছি, এরপরে কিন্তু আমি এইখানটায় ঘরটা করবো। আমি এখানে জায়গা পুকুর করে বড় করেছি, মাটিগুলো আমি এখানে ফেলেছি। এখান থেকে ইচ্ছা আছে আমার এখান দিয়ে মাটি এখন বসা, পুকুরের পাড় দিয়ে পুরোটাই ঘর করবে। হ্যাঁ, এই পুকুরের এই দিক দিয়ে এলে এদিকে ঘরটা আমরা চলে যাবো। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।